জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। এবছর বর্ষাকালের আগেই ঢাকা শহরের ৬টি খালের খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় এলজিআইডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শহরের জন্য রোল মডেল হবে। দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আসন্ন বাজেটের আগে রাজধানীর ৬টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে, আপাতত তো ৬টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব এবং এই বর্ষার আগে বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগতুরে তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। এ সময় সারা বিশ্বের সমৃদ্ধি ও শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। ফজর নামাজের পরপরই ময়দানে শুরু হয় হেদায়েতের বয়ান, আমল ও তাশকিল। সকাল 9টা 13 মিনিটে শুরু হয় মোনাজাত। ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরা আখিরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। আখিরি মোনাজাতে ক্ষমা প্রার্থনায় উম্মার দু হাত ওঠে রবের দরবারে। তুরাগ পার মুখরিত হয়ে ওঠে আমিন আমিন ধ্বনিতে। প্রায় 30 মিনিট মোনাজাতের পর টঙ্গী ছাড়তে শুরু করেন মুসল্লিরা। দ্বিতীয় পর্বের ইজতেমা চলবে আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্বে অংশ নেবেন 22 জেলার মুসল্লিরা। যত মুসল্লিগণ সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়েছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে যারা জমায়েত হয়েছে ওরা বিভিন্ন জেলায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় যাবে এই দিন প্রচারের উদ্দেশ্যে। যারা আসেনি তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়, এই জন্য যারা আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকটা মসজিদে জামাত ওয়ালি সাথীরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের জিম্মাদারি। এইভাবেই ঘরে ঘরে দাওয়াত যদি পৌঁছে যায় ইনশাআল্লাহ, আমি না হোক আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবেই দাওয়াতের কাজ জারি থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে আরও জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের ফেরার আসলে কি ব্যবস্থা রয়েছে, বিস্তারিত জানাবেন। আখেরি মোনাজাত শেষ হয়েছে সকাল 9:30টায় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন ধর্মপাল মুসল্লিরা এবং প্রথম পর্বে 41টি জেলার যে সকল তাবলিগের মুসল্লি এই 3 দিনের জামাতে অংশ নিয়েছে, তারা কিন্তু আজকের মধ্যেই তাদেরকে ময়দান ছাড়তে হবে। ইজতেমার আখেরি মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখেছি আমরা মুসল্লিরা কিন্তু ময়দান ত্যাগ করতে শুরু করেছেন এবং এই মুসল্লিদের যে যাত্রাপথে যে ভিড়, উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বাস স্টেশনগুলো এবং রেল স্টেশনে। এই যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং মুসল্লিদের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি রয়েছে টঙ্গীর রেল স্টেশনে এবং এই রেল স্টেশনে আমি সকাল থেকেই দেখছিলাম যে প্রত্যেকটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বগিগুলোতে জায়গা না পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে রওনা হয়েছেন এবং অনেকে ট্রেনের ইঞ্জিনের মধ্যে চড়েছেন, আবার কেউ কেউ 2টি ট্রেনের বগির মাঝখানে যে খালি অংশটুকু রয়েছে সেই অংশে ঝুঁকি নিয়ে তারা কিন্তু রওনা হয়েছেন এবং এই যে ঝুঁকিপূর্ণভাবে তাদের যে যাতায়াত, সেটির জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ বারবার নিষেধাজ্ঞা জারি করছেন
তারা বারবার বারণ করছেন যেন ঝুঁকি নিয়ে কেউ রেলে না চড়েন। তারপরেও কিন্তু মুসল্লিরা এই তাদের যে নির্দেশনা বা নিষেধাজ্ঞা সেটি কিন্তু মানছেন না। পাশাপাশি আমি যদি জানাই যে এই যে ইজতেমার মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য রেল কর্তৃপক্ষ থেকে আজকে আখিরি মোনাজাতের দিন 9টি স্পেশাল ট্রেন রয়েছে এবং এই প্রত্যেকটি ট্রেন কিন্তু এই স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে এবং এই ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বাসে যে বাস স্টেশনগুলো রয়েছে সেই বাস স্টেশনগুলোতেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং মুসল্লিরা আজকের মধ্যে ময়দান ত্যাগ করবেন এবং আগামীকালকে থেকে সুরায় নিজামের যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় ধাপে যে 22টি জেলার মুসল্লি তারা অংশ নেবেন। সেজন্য কিন্তু এই যাতায়াতের পথটি নির্বিঘ্ন করার জন্য পাশাপাশি যে সড়কগুলো রয়েছে সেই সড়কের যানজট যেন নিরসন করা যায় সেজন্য ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে কিছুটা ভোগান্তি রয়েছে যাত্রী এই বাড়ি ফেরার পথে, তবে মুসল্লিরা তাদের গন্তব্যে রওনা হয়েছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমায় যাত্রীদের ঘরমুখী যাত্রীদের সবশেষ তথ্য। আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের ঘরে ফেরার খবর জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছেন না এমন অভিযোগ করে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে রেখে জুলাই আন্দোলনের আহতরা। এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী মিয়া আমিরুল, বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। আমিরুল, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এ বিষয়ে? দেখাচ্ছিলাম এখানটায় আপনাকে যদি জানাতে চাই, এখানটায় জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বিভিন্নভাবেই অনেকে আমরা দেখেছি চোখ হারিয়েছেন, অনেকেই বিভিন্নভাবে তারা পঙ্গুত্ব বরণ করছেন। তারা কিন্তু আজকের যে সড়ক অবরোধ করছেন তাদের যে দাবি সেটি হচ্ছে তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং জুলাই ফাউন্ডেশন থেকে তাদেরকে যে ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে তারা কিন্তু যেটি বলছেন যে তারা খুব একটা সহযোগিতা পাচ্ছেন না এবং তারই প্রেক্ষিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা তেমনটি দেখেছি এবং আমরা কথা বলছিলাম যেমনটি গতকাল রাত থেকে আমরা দেখেছি যে এখানটায় আন্দোলনকারীরা কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে সুচিকিৎসার যে দাবি সেই সাথে তাদের যে পুনর্বাসন তারা কিন্তু সেটি বলছেন এবং মূলত যে বিষয়টা হয়েছে যে তারা যেটি বলছেন যে বর্তমান যেই সময়টি তথা সময়টি অতিবাহিত হচ্ছে সেই সময় এসে কিন্তু অনেকভাবেই তারা সহযোগিতা পাচ্ছেন, অনেক ভালো আছেন, কিন্তু যাদের কারণে এই আন্দোলন সফল হয়েছে, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, সেই সাথে তাদের যে বিভিন্ন আমরা দেখেছিলাম অনেকেই বলছিলেন যে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তারা কিন্তু বিভিন্নভাবে তারা আহত হয়েছেন, যার ফলে কিন্তু তাদের যে পরিবার তারা কিন্তু পরিবার নিয়ে তারা বেশ সমস্যায় দিন যাপন করছেন এবং সেই সাথে এখানটা আমরা যেমনটি দেখেছি যে পাশেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে, যেখানটায় কিন্তু বলা হয়েছিল যে জুলাই আন্দোলনে যারা চোখ হারিয়েছেন তাদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তাদের সুচিকিৎসার বিষয় তারা যেটি বলছেন যে তারা কিন্তু সেভাবে পাচ্ছেন না। আমরা তেমনটি দেখতে পেয়েছি এবং যদি মূলত বিষয়টি জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবি যদি না মানা হয় তথা সুচিকিৎসা সহ আরো কিছু দাবি রয়েছে, তারা এখন পর্যন্ত সেই দফাগুলো আমাদেরকে জানায়নি, তবে শীঘ্র জানাবে বলে জানিয়েছে। সেইগুলো না মানা অবধি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন, এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে, তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে। পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, পোষ্য কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আসলে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন।
অন্যয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে গণ অনশনে বসেছে, আমরণ গণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের এই গণ অনশনের সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন কোনো অবস্থাতেই পোষ্য কোঠা এখানে থাকতে পারবে না, যে বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছে সেই বৈষম্য এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না, এবং এই কারণেই কিন্তু তারা আসলে এই পোষ্য কোঠা বাতিলের দাবিতে তারা আমৃত্যু গণ অনশনে বসছেন। তারা বলছেন বিশ্ববিদ্যালয়টির 48টি ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে, 48টি বিভাগের প্রতিটি বিভাগ থেকে পোষ্য কোটায় 4 জনকে সর্বোচ্চ ভর্তি করা হয়। এটি আসলে তারা কোনোভাবে মানতে পারছেন না, এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে 5ই আগস্টের আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে সর্বোচ্চ 16 জনকে আসলে ভর্তি হতে দেখা গেছে। সে কারণেই কিন্তু তারা আন্দোলনে এসেছিলেন এই পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের জন্য। কিন্তু পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল না হয়ে কিন্তু একটি নতুন বিধিমালা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিভাগে 4 জন করে ভর্তি হতে পারবে, মানে সর্বোচ্চ 52 জন কিন্তু 52 জন কিন্তু ভর্তি হতে পারবে। তো এই পোষ্য কোঠা আসলে সম্পূর্ণরূপে বাতিলের জন্য তারা বলছেন যারা পোষ্য কোঠায় এখানে ভর্তি হচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করে এবং বিভিন্ন অপরাধের সঙ্গেও সম্পৃক্ত হয়ে যায়। সে কারণে আসলে পোষ্য কোঠা সম্পূর্ণরূপে বাতিলের জন্য আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অনশনে বসেছেন। এই ছিল গণ অনশনের সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত। বিদায়ের পালা শীতের, আরও 2 দিন ঘন কুয়াশার পর তাপমাত্রা স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ KH হাফিজুর রহমান আরও জানান, ধীরে ধীরে কমে আসবে শীত, নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও নেই। কুয়াশা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, তো ঘন কুয়াশাটা আগামীকালকে পর থেকে কেটে যাবে। আর এই ঘন কুয়াশাজনিত কারণে কিন্তু দিনের তাপমাত্রাটা কমের জন্য শীতটা কিন্তু অনুভূত হচ্ছে। এখন যে অবস্থা আছে সামনে তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, কমলে যেহেতু দিনের তাপমাত্রাটা বেশি থাকবে, তবে ওইভাবে মানে শীতের যে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নাই। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত 20 জনের গলিত মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের সঙ্গে কোনো ধরনের কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকর্মীদের ধারণা, নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশীদের মরদেহ তীরে ভেসে এসেছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় এরই মধ্যে একটি দলকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। গেল 30 জানুয়ারি বাংলাদেশের লিবিয়া দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়। আলবেনিয়ার আশ্রয় কেন্দ্র থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে 43 অভিবাসীকে, যাদের সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক। রোম আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যায় ফেরত পাঠানো হয় তাদের। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। গত সপ্তাহে 49 অবৈধ অভিবাসীকে আলবেনিয়া পাঠায় জর্জিয়া মেলোনির ইতালি সরকার। ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের রুখতেই তার পদক্ষেপ। আলবেনিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী আটক হওয়া অবৈধ অভিবাসীদের পাঠানো হবে তাদের দেশে। তবে আদালতের নির্দেশে বড় ধাক্কা ইতালি সরকারের এ পদক্ষেপ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।